তোমার গোল যদি থাকে মেডিকেল, তো সেখানে তোমার জীববিজ্ঞান, রসায়ন, এইটা তোমার ভালো মতো পড়তেই হবে। এই দুটা তোমার এ টু জেড চেষ্টা করতে হবে, A to Z পড়া। তোমার এখন যে 5 মাস 6 মাস সময় আছে, এই 5 6 মাসের মধ্যে তোমার এই দুইটা অবশ্যই এবং অবশ্যই একদম খুঁটিনাটি সবই পড়তে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি রায়হান আবারও আছি তোমাদের সাথে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তোমাদের যারা পরীক্ষা দিবা তাদের জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এই বিষয়ক আমি কিছু বলার জন্য আজকে এসেছি। তোমরা জানো যে কয়েকদিন আগেই তোমাদের জন্য শর্ট সিলেবাস করা হয়েছে। তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে এই শর্ট সিলেবাস নিয়ে। তো প্রথম কথা হচ্ছে যে কতটুকু পড়বো, কতটুকু বাদ দিব। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পরবর্তীতে যখন অ্যাডমিশন টেস্টে যাব, তো অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কি করব, আমাদের কি এই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে নাকি পুরো বই থেকে হবে। তো এই বিষয়ে আমি কথা বলবো। তো ধীরে ধীরে আমি সব বিষয়ে কথা বলবো। তো তোমাদের মনে সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে, যদি বলা হতো, এরকম বলা হতো যে শুধু এই অধ্যায়টি বাদ বাকি যে অধ্যায়গুলো আছে পুরো পড়তে হবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। সমস্যা তৈরি হয়েছে, তোমাদের অধ্যায় দেয়া আছে বাট অধ্যায় থেকে আবার কিছু কিছু টপিকস বাদ দেওয়া হয়েছে। আসল সমস্যাটা এখানে তৈরি হয়েছে, যেটা কেমিস্ট্রিতে জেনারেলি এই প্রবলেমটা একটু বেশি তোমরা ফেস করতেছ। তো শুরুতেই আগে দেখা যাক যে তোমাদের কোন কোন অধ্যায়ে থাকছে এবং কোন কোন অধ্যায়ে থাকছে না, এবং কোন কোন টপিকসগুলো আমাদের রাখা হয়েছে, কোন কোন টপিকসগুলো রাখা হয়নি। তো চলো আমরা ওটা আগে দেখে আসি। রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায়টি রাখা হয়েছে। তবে দ্বিতীয় অধ্যায়টি যে সবগুলো আছে তাও না, দ্বিতীয় অধ্যায় থেকেও বেশ কিছু কর্তন করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, কোয়ান্টাম সংখ্যা আছে, কোয়ান্টাম উপশক্তি স্তর আছে, আউবাউ হুন পাউলির বর্জন নীতি আছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, মানে যে টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল ওই টপিকসগুলোই রাখা হয়েছে। সাধারণত যে টপিকসগুলো স্টুডেন্টরা পড়ে না ওগুলা বাদ দেওয়া হয়েছে। তো এখানে বোর পরমাণু মডেল, হাইড্রোজেন পরমাণু বর্ণালী, দ্রাব্যতা নীতি এটা রাখা হয়েছে, দ্রাব্যতা গুণফলটা রাখা হয়েছে। তো তোমরা আগেই হয়তোবা জানতা যে দ্রাব্যতা থেকে অবশ্যই এবং অবশ্যই এক্সের প্রশ্ন অবশ্যই থাকে। এবং ব্যবহারিকের ক্ষেত্রে কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম আছে, এখানে সালফেট কার্বনেট আছে। তো এগুলো তো অনেক আগে থেকেই খুব গুরুত্বপূর্ণ ছিল, যে সিক্ত পরীক্ষাগুলো আছে, সিক্ত পরীক্ষাগুলো এখানে ইম্পর্টেন্ট ছিল। তো এরপরে তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় থেকে যেগুলো আছে, তৃতীয় অধ্যায় থেকেও বেশ কিছু টপিকস বাদ দেওয়া হয়েছে। এখানে রাখা হয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস, পর্যায়ভিত্তিক ধর্ম, অরবিটাল অধিক্রমণ, সমযোজী বন্ধন, অরবিটাল সংকরণ, সংকর অরবিটালের প্রকারভেদ, এগুলো এখানে রাখা হয়েছে। সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতি, সম্পর্ক, অণুর আকৃতি, বন্ধন কোণ, তারপর পোলারিটি, পোলারায়ন রাখা হয়েছে, হাইড্রোজেন বন্ধন রাখা হয়েছে, H2O এবং H2S এর বন্ধন, এগুলো রাখা হয়েছে। তো এখানে ভরক্রিয়ার সূত্রটা রাখা হয়েছে, কেসি কেপির মধ্যে যে রাশিমালাগুলো আছে এগুলো রাখা হয়েছে, মানে আয়নিক গুণফল রাখা হয়েছে, পিএইচ, পিএইচ, পিওএইচ এবং স্কেল, এগুলো রাখা হয়েছে, বাফার দ্রবণটা রাখা হয়েছে। তো এগুলো আসলে ছিল এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়, যেটা রাসায়নিক পরিবর্তনের। এই অধ্যায়গুলো যথারীতি রাখা হয়েছে, যেহেতু এগুলো ইম্পর্টেন্ট ছিল, সো তোমাদের জন্য রাখা হয়েছে। এরপরে আছে আমাদের পঞ্চম অধ্যায় আছে কর্মমুখী রসায়ন, যেটা এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু তেমন কিছু নাই বললে চলে। যেমন মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারে খাদ্যদ্রব্য সংরক্ষণ, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এবং সেই সাথে ভিনেগার প্রস্তুতি কিছু আছে, এবং সেই সাথে ব্যবহারিক কিছু আছে। তো প্রথম অধ্যায় থেকে আমাদের প্রথম অধ্যায়টি একদম বাদ দেওয়া হয়েছে, এবং যে বাকি যে 4টি অধ্যায় রয়েছে এই 4টি অধ্যায় থেকেও বেশ কিছু টপিকস আমাদের বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি রসায়ন দ্বিতীয় পত্রের কীরকম পরিবর্তন করা হয়েছে। রসায়ন দ্বিতীয় পত্রের জন্য প্রথম অধ্যায়টি রেখে দেওয়া হয়েছে। তবে প্রথম অধ্যায় অনেক বড় একটা অধ্যায় যদিও ছিল, এবং এখানে যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো ছিল সেগুলো কিন্তু সবই রাখা হয়েছে। যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ডাল্টনের সূত্র, গ্রাম ব্যাপন সূত্র, যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস যে ব্যাপারগুলো ছিল, আর্হেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, এবং সেই সাথে রয়েছে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি, সিওডি যেগুলো ছিল এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো মূলত এই অধ্যায়ে যে টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেইগুলোই রাখা হয়েছে।
তো দ্বিতীয় অধ্যায়টা আমরা একটু দেখি, জৈব রসায়ন, যেটা হচ্ছে একটা ভীতির নাম। জৈব রসায়নের মধ্যে আসলে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায় থেকে বাদ দেয় একটু কমই হয়েছে, মোটামুটি প্রায় সবই এখানে প্রমাণ করতে হবে। দেখো কি কি রয়েছে: সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, জৈব যৌগের নামকরণও রাখা হয়েছে, জৈব যৌগের সমানতা, প্রকারভেদ, অ্যারোমেটিক, হাইড্রোকার্বন, জৈব যৌগের বিক্রিয়াসমূহ। তারপর অ্যালিফেটিক যৌগের সংযোজন, অ্যালিফেটিক যৌগের সংযোজন আছে, প্রতিস্থাপন, বেনজিনের বহু প্রতিস্থাপন। দেখো এরপর যেগুলো রয়েছে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন। মোটামুটি সব কিছুই রেখে দেওয়া হয়েছে। বাট এই অধ্যায়ের যে শেষের যে টপিকসগুলো ছিল, যেমন অ্যাসপিরিন বা প্যারাসিটামল প্রস্তুতি, ডেটল, যে হাবিজাবি ছিল, এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। তবে ব্যবহারিকের ক্ষেত্রে কার্যকরীমূলক এগুলো রাখা হয়েছে। তো এরপর তৃতীয় অধ্যায় আমরা দেখি পরিমাণগত রসায়ন। তো এই পরিমাণগত রসায়ন থেকেও বেশ ইম্পর্টেন্ট জিনিসই রাখা হয়েছে, যেমন মোলারিটিকে শতকরা ও ppm এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া নির্দেশক, এগুলো রাখা হয়েছে। এবং সেই সাথে মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতি, এটা রাখা হয়েছে। ব্যবহারিকের ক্ষেত্রে কিছু জিনিস রাখা হয়েছে। তো এরপর আমরা চতুর্থ অধ্যায়টা দেখি। চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের মধ্যেও অনেক জিনিস বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে রাখা হয়েছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণ, পরিমাপ, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তারপরে রিডক্স বিক্রিয়া, তড়িৎদ্বার এবং কোষের বিভব। এবং এই তড়িৎ রসায়নের মধ্যে যে বেশ কিছু জটিল বিষয় ছিল, সেগুলো কিন্তু কর্তন করা হয়েছে। এবং পঞ্চম অধ্যায়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের যে সিলেবাসটা আমরা দেখলাম, এখান থেকে আমরা কোনটুকু পড়বো কোনটুকু পড়বো না। তো আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমাদের প্রথম অধ্যায়টা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তো এখান থেকে পুরোপুরি প্রথম অধ্যায় থেকে এমনিতে কোনো প্রশ্ন আসে না, এই জন্য সাধারণত এটা বাদ দেওয়ার কারণে তোমাদের খুব বেশি লাভ হয়েছে বলে আমার মনে হয় না। তো তোমাদের বাকি যে 4টি অধ্যায় আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় রাখা হয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে তোমরা সাধারণত যে প্রশ্নগুলোর বেশি গুরুত্ব দাও, যে প্রশ্নগুলো জেনারেলি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ওইগুলোই কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত যে প্রশ্নগুলো স্যাররা খুব একটা পড়ায় না, খুব একটা পরীক্ষায় আসে না, বিগত বছর ঘাটলে সাধারণত যে প্রশ্নগুলো খুব একটা পরীক্ষায় আসে নাই, সাধারণত ওইগুলোই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি কতটুকু পড়বা, তোমার যে সিলেবাসটা দেয়া আছে তুমি কি ধরে ধরে শুধু ওইটুকুই পড়বা, নাকি হচ্ছে পুরো অধ্যায়টা পড়ার চেষ্টা করবা। তোমাদের পরীক্ষা আগস্টের দিকে যদি হয়, তো এখনো কত মাস টাইম আছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 6 থেকে 7 মাস আছে। তা তুমি যদি মনে করো যে এই 7 মাসে তোমার যে সিলেবাসটা দেওয়া হয়েছে পুরো বইটা তুমি যদি শেষ করতে পারো, পুরো বই A to Z শেষ করতে পারো, আমার মনে হয় সেটা সবচাইতে ভালো হবে। কিন্তু যদি এরকম হয় যে তুমি শেষ করতে পারবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি যদি সিলেবাস ধরে ধরে পড়ো তাহলে তোমার জন্য ভালো। এর কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে টপিকসগুলো দেওয়া হয়েছে আমাদের, ইন জেনারেল যে টপিকসগুলো দেওয়া হয়েছে, ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব যৌগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে, যে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এ বিষয়ে অনেক কিছুই আছে। শ্রেণীবিন্যাস হয়তোবা শ্রেণীবিন্যাস নেই। তো এখন তুমি যদি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়তে থাকো, তাহলে তোমার শ্রেণীবিন্যাস কিন্তু অটোমেটিক আগে পড়ে এসে তারপর এগুলো হাত দিতে হবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তুমি যদি একটা টপিক শিখতে চাও, ওইটা শেখার জন্য তোমার ওই রিলেটেড যে আরও যে টপিকসগুলো আছে ওগুলো পড়ার জন্য তোমার আরও কিছু এক্সট্রা জিনিস তোমার এমনিতেই পড়তে হবে ওগুলো জানার জন্য। তো দেখা যাচ্ছে সিলেবাস ছোট, কিন্তু পড়াটা যে খুবই ছোট হয়ে গেছে এরকম কিছু নয়। আবার দেখো যে যে সিলেবাসটা তোমাদের দেয়া হয়েছে, তো এই সিলেবাসে তুমি যদি ধরে ধরে পড়তে থাকো, যে আমার এখানে হয়তোবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দিয়েছে, আমি এটা সম্বন্ধে পড়লাম, কিন্তু যদি সিলেবাস শর্ট হয় সেক্ষেত্রে প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবেন সে চাইবেন একটু ডিপ থেকে প্রশ্ন করতে। সো এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যে তোমাদের যে প্রশ্নটা হবে একটু গভীর থেকে গভীরতর প্রশ্ন হতেই পারে, যেহেতু তোমাদের সিলেবাসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ওকে, তো এবার চলে আসি অ্যাডমিশন টেস্ট। তো বিগত সালের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন থেকে যেটা বোঝা যায়, ওই সময়
তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়, তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়, তো দেখা গেছে যে যে আলাদা আলাদা যে ইনস্টিটিউশন আছে, যেরকম ইউনিভার্সিটি আছে, তোমার মেডিকেল আছে, তারপর ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে, তো এরা সাধারণত এদের নিজস্ব একটা প্যাটার্নে প্রশ্ন করে। তো সেখানে দেখা যায় যে তোমাদের বই, বর্তমান যে বইটা আছে, বর্তমান সংস্করণে যে বই আছে, এই বইয়ের সাথে তো আছেই, প্লাস বিগত বছরের যে বইগুলো ছিল ওই বইয়ের যে সিলেবাস, ওইখান থেকেও প্রশ্ন আসে, এখনো আসে, গতবারও এসেছে। যেটা হচ্ছে তোমার রানিং যে বই, এই বইতে ছিল না, কিন্তু পুরাতন যে বইটা ছিল ওখান থেকে প্রশ্নটা এসেছে। এই জন্য তোমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করতে যাও, তখন কোচিংয়ের ভাইয়ারা কিন্তু তোমাদের সেই সৃজনশীলের আগে যে বইগুলো ছিল ওইগুলো পড়তে বলে। কাজেই আমার মনে হয় যে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এই যে তোমরা যে সিলেবাসটা সংক্ষেপ করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি শিওর দিয়ে বলছি না, তবে আমার যেটা মনে হয় যে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে লড়তে যাবে তখন তোমাদের পুরো বই থেকেই প্রশ্ন করা হবে। এটা আসলে তোমার এই সিলেবাস অনুসারে হয়তোবা করা হবে না, কারণ অ্যাডমিশন টেস্ট একটা প্রতিযোগীর জায়গা। আর এটা যেহেতু প্রশ্ন করে এক একভাবে, যেমন মেডিকেল কোশ্চেন করবে, এটা একটা প্রশ্ন হয়, ঠিক আছে, কিন্তু তুমি ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা প্যাটার্নে প্রশ্ন করে, তারা নিজেরাই প্রশ্ন করে। সো তারা কোথা থেকে যে প্রশ্ন দেবে এটা কিন্তু বলা মুশকিল। এখন কথা হচ্ছে, তুমি বর্তমানে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা থেকে কতটুকু পড়বা, বা কোনটা কম পড়বা, কোনটা বেশি পড়বা, এটা আসলে ডিপেন্ড করছে তুমি ফিউচারে আসলে কোনটায় যাবা। তুমি কি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি তুমি ইউনিভার্সিটির জন্য? যদি তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, দেখো মেডিকেলের টোটাল 100 নম্বরের উপর পরীক্ষা হয়। তো কি কি বিষয় থাকে সেখানে? জীববিজ্ঞান, জীববিজ্ঞানের উপর থাকে 30 নম্বর। রসায়নের উপর থাকে 25 নম্বর। এটা কি মেডিকেল, এটা মেডিকেলের জন্য। রসায়নের উপর 25 থাকে। পদার্থের উপর থাকে 20 নম্বর। আচ্ছা, এরপর থাকে ইংলিশ, এটার উপর থাকে 15 নম্বর। এবং জেনারেল নলেজের উপর থাকে 10 নম্বর। এই হচ্ছে 100। তো তুমি যদি তোমার টার্গেট, তোমার গোল যদি থাকে মেডিকেল, তো সেখানে তোমার জীববিজ্ঞান, রসায়ন, এইটা তোমার ভালো মতো পড়তেই হবে। এই দুটা তোমার A to Z চেষ্টা করতে হবে, A to Z পড়া। তোমার এখন যে 5 মাস 6 মাস সময় আছে, এই 5-6 মাসের মধ্যে তোমার এই দুইটা অবশ্যই একদম খুঁটিনাটি সবই পড়তে হবে। কারণ অ্যাডমিশন টেস্টের সময় খুব একটা সময় পাওয়া যায় না, মাত্র 3 মাসের মতো সময় পাওয়া যায় ইন্টার রেজাল্টের পর। সো তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে তোমার এই দুইটা সাবজেক্ট আমার মনে হয় যে একদম এই সিলেবাস না পড়ে একদম ডিটেলস পড়া উচিত। তো এখানে পদার্থের ক্ষেত্রে হয় কি, মেডিকেলের পদার্থের কোশ্চেনগুলো অত ক্রিটিক্যাল কোশ্চেন হয় না, একটু সহজ প্রশ্ন দেয়। এই জন্য পদার্থটা তুমি এই সিলেবাস থেকে পড়তেও পারো, বা পদার্থটাও তুমি A to Z পড়ে নিতে পারো, তুমি যদি মেডিকেল, তোমার গোল যদি মেডিকেল হয়। ওকে, তো তোমার যদি গোল মেডিকেল না হয়, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাও, তো ইঞ্জিনিয়ারিং সাধারণত কি, বুয়েটটাই হচ্ছে আমরা প্রধান মনে করি, বুয়েট। তো বুয়েটে তুমি যদি বুয়েটের দিকে যেতে চাও, দেখো বুয়েটে পদার্থের উপর থাকে 200 নম্বর। রসায়ন থাকে 200। তারপরে তোমার অঙ্ক বা গণিতের উপর থাকে 200। তো বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, বুয়েটে তুমি যদি যাও, সেখানে তোমার পদার্থ, রসায়ন, গণিত, তো এই 3টা বিষয় তোমার পড়ে একদম শেষ করে ফেলতে হবে। তোমার লক্ষ্য যদি থাকে ইঞ্জিনিয়ারিং আর বুয়েট।
তোমার লক্ষ্য যদি বুয়েট থাকে তাহলে পদার্থ, রসায়ন, গণিত এই তিনটা আমার মনে হয় তোমার এই যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাস ফলো করা তোমার জন্য উচিত নয়। তুমি যদি মেডিকেল হতা সেটা এ ব্যাপার ছিল, বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাও তাহলে তুমি এটা করতে পারো। কিন্তু কথা হচ্ছে যে তুমি মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু মেডিকেলে তুমি কি শিওর মেডিকেলে তোমার হবেই? যদি না হয় সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার দেখতে হবে যে ইউনিভার্সিটিগুলো, সাধারণত ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে খুব একটা জটিল না, খুব সহজ। সেখানে কয়েকটা ইউনিটে পরীক্ষা হয়। তো তার মধ্যে একটা অপশন থাকে, যেরকম যে কারো বায়োলজি, জীববিজ্ঞান কেউ 4 সাবজেক্ট নেয়, যে 4 সাবজেক্ট নেয় সে জীববিজ্ঞানের বদলে ম্যাথের পরীক্ষা দিতে পারে। কেউ যদি মনে করে যে আমি জীববিজ্ঞান 4 সাবজেক্ট, তাহলে সে জীববিজ্ঞানের বদলে ম্যাথ পরীক্ষা দিতে পারে। বা কেউ যদি মনে করে যে আমার ম্যাথ হচ্ছে 4 সাবজেক্ট, সে ম্যাথের বদলে শুধু জীববিজ্ঞানের উপর পরীক্ষা দিতে পারে। এখানে একটা সুবিধা আছে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে একসময় প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পরীক্ষা হতো, তো এখন এটা ইউনিট করা হয়েছে। তো এক একটা ইউনিটের পরীক্ষার সিস্টেম এক এক রকম। তো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রসায়ন, পদার্থ এবং ইংলিশ। রসায়ন, পদার্থ, ইংলিশ এই তিনটা জিনিসের উপর তোমার প্রশ্ন সব জায়গায় হবে। যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, এই তিনটার উপর তোমার প্রশ্ন থাকবেই। এখন জীববিজ্ঞানটা তোমার যদি জীববিজ্ঞান রিলেটেড অনুষদ হয়, সেক্ষেত্রে জীববিজ্ঞানের প্রিপারেশন একটু বেশি নিতে হবে। বাট তোমার অনুষদ যদি জীববিজ্ঞান না হয়, সেক্ষেত্রে জীববিজ্ঞানের গুরুত্বটা খুব একটা বেশি নয়। তো তোমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হয়, রসায়ন, পদার্থ, ম্যাথ এবং ইংলিশ, এই তিনটার উপর তোমার গুরুত্ব অনেক বেশি দেওয়ার দরকার। আর জেনারেল নলেজ এটা তো তোমাদের বইয়ের মধ্যে নেই, এটা পরবর্তীতে পড়ে নিলে তোমাদের জন্য বেটার। তো আমার মনে হয় যে তোমাদের যে ছোট ছোট কনফিউশনগুলো ছিল, তো এই কনফিউশনগুলো দূর হবে। তো তোমরা পড়াশোনা করে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। এবং তোমাদের ইন্টার পরীক্ষায় শেষ পরীক্ষা নয়, আমি এটা বারবার বলি, কারণ হচ্ছে এই ইন্টার পরীক্ষাটা জীবনের কিছুই না। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। তো ওইটাই যদি তুমি একটা ভালো কিছু করো, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো, তাহলেই তোমার লাইফটা শাইন করতে পারবে। অথবা তাছাড়া সম্ভব নয়। সো পড়াশোনা করো, তো আশা করি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।